হবে। আপনারা জেনে অবাক হবেন যে যিনি আজকে আমাদের সাথে আছেন নিশি ইসলাম তিনি হচ্ছে অ্যা মেহের আফরোজ শাওন তার বাবার ২য় স্ত্রী। যাকে বিয়ে করে তারপরে অ্যা তার সাথে প্রতারণা করা হয়েছে। তার পরিবারের লোকজন যখন তার বাবাকে আসলে আমি এখানে আমি নিজে যতটুকু জানি তার বাবাকে এখানে আমি খুব বেশি দোষ দিব না। আমার মনে হয় এই ব্যক্তি অক্ষম। তিনি চেয়েছিলেন তার সাথে সংসার করতে কিন্তু তার পরিবারের চাপে তিনি শেষ পর্যন্ত সংসার করতে পারেননি। যাই হোক, পরবর্তীতে পরিবারের শিখিয়ে দেওয়া কথাই তিনি বলেছেন, যে কারণে তাকেও এই মামলার আসামি হতে হয়েছে। এখন বিষয়টা পুরোটাই আইনগতভাবেই যাবে। আপনারা ঘটনার মূল কি হয়েছিল সেটা আমার একটা 15 মিনিটস এর প্রোগ্রাম করা হয়েছিল। সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে আ মেহের আফরোজ শাওনের বাবা আজকে যিনি আছেন ভদ্রমহিলা নিশি ইসলাম তাকে বিয়ে করেছিলেন। কাজী অফিসে গিয়ে বিয়ে করে সেই বিয়ের কাগজ-টাগজ কাজী অফিসকে জোর-জুলুম করে পুলিশকে দিয়ে শাওন প্রভাব খাটিয়ে তাকে তার বাবাকে রিহ্যাবে নিয়ে ভর্তি করেন এবং তার মাকে নিয়ে আ জেলে ঢোকান এবং জেলে তিনি ২ মাস ছিলেন। এর মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছিল। সেখানে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। তার উপরে নানান ধরনের নির্যাতন করা হয়েছে এবং সেই নির্যাতনের সময় স্বয়ং মেহের আফরোজ শাওনের বোন শিনজন তিনি অপ অপ উপস্থিত ছিলেন। তিনি দেখেছেন, হেসেছেন এসব নির্যাতন দেখে। তো যাই হোক, আমরা ভিকটিমের মুখ থেকেই শুনি মূল ঘটনা কি হয়েছিল সংক্ষিপ্তভাবে। শুনে তারপরে আমাদের সাথে একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম পিন্টু ভাই। তার কাছে যাব। তো আমরা ১ম এই নিশি ইসলামের কাছে শুনে আসি কি হলো, কি হয়েছিল? আপনি যাদেরকে আসামি করলেন তারা কিভাবে আসামি হলো? আ আসলে এটা হচ্ছে আ একটা প্রথমত ঘটনা ছিল যে তারা মানে শাওনের বাবা যিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, উনি হচ্ছে একটা ইয়েতে আপনারা সবাই জানেন যে উনি একটা ম্যারেজ ইন্ডিয়ার মাধ্যমে তার সিভিটা ড্রপ করে এবং আমিও ডিভোর্সি যার কারণে আমিও ওইখানে হচ্ছে সিভি ড্রপ করি। তো সেখানে সেভাবেই তাদের সাথে আমার মানে আলাপটা হয় বা যোগাযোগটা হয়। কিন্তু উনি আমাকে দেখার পরে হয়তো পছন্দ বা যাই হোক তারপরে সে ডিবি হারুন আর হচ্ছে এডিসি নাজমুল তাদেরকে দিয়ে ফোন করায় জোর জবরদস্তি একটা পর্যায়ে আমার মানে তুলে নিয়ে যাবে যদি কথা না শুনি এরকম কথা বলে। তো নাহলে পেন্ডিং মামলা দিবে যেটাকে বলে যে মানে এক প্রকার জোর। তো তারপরে বিয়েটা হয়। বিয়েটা হওয়ার পরে উনি আমাকে আর কিছু মানে তখন আর কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎই ২১শে ফেব্রুয়ারি ২০২৪ এ বিয়ে হয়। বিয়েটার পরে আ ২৮শে ফেব্রুয়ারি উনি আমাদের মানে বাসায় আসে। কে আসে? উনার মেয়ে আসে, শিংজন আসে, সেজুতি আসে। উনার হাসব্যান্ড যে হচ্ছে সাব্বির, শিংজনের হাসব্যান্ড যে সাব্বির আসে এবং উনার সাথে উনার অফিসের ২ জন লোক ছিল। মাইনুল মেবি আর হচ্ছে আরেকজন ছিল মনে হয় সুব্রত দাস। তো এই কয়জন লোক আসে আমার বাসায় এসে আমাকে মানে হুমকি-ধামকি দেয়। কিন্তু তখন তো আমি জানতাম না বা চিনতাম না যে এরা কারা। তো কারণ আমি তো শাওনের ফ্যামিলি বা ওরা কয় ভাই বোন বা কি বৃত্তান্ত আমি এত কিছু জানি না। এটা ছিল হচ্ছে ২৮ তারিখ ২৮শে ফেব্রুয়ারি ২০২৪। এরপরে যখন হচ্ছে ৯ তারিখে যখন আমি কুরবানিতে আলীর সাথে দেখা করলাম তখন আলী আমার কাছে মাফ চাইলো যে না ওরা যা করছে ভুল করছে মাফ করে দাও এসে। যাই হোক তার পরবর্তীতে আমি আর কোনো কথা বলি নাই সেই বিষয়ে। তারপরে আসলাম হচ্ছে আ পরের মাসের ৪ তারিখে। ৪-৩-২০২৪ ওই তারিখে আমি যখন ওদের বাসায় গেলাম কারণ ওই দিনকে আলী খুব অসুস্থ ছিল এবং তার কান দিয়ে ব্লিডিং হচ্ছিল। তো যখন আমি ওই বাসায় গেলাম যাওয়ার পরে ওই বাসায় ছিল তার মা, ছিল হচ্ছে শিংজন, ছিল সেজুতি তার হাসব্যান্ড এবং কাজের বুয়া উপস্থিত ছিল এবং মনে হয় রান্না করা একটা ছেলেও ছিল। তো সব মিলায় ওইখানে আমাকে খুব মানে হেনস্থা করে এবং আমাকে ধাক্কা দেয়। আমার মানে গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়াটা আসলে কি বলবো এটা। যাই হোক পরবর্তীতে আমি ওইদিন জানতে পারি যে আসলে এটা শাওনের মা। আমি তখন ক্লিয়ার হলাম যে এটা শাওনের মা। কিন্তু তার আগে সে আমাকে বলেছিল তার ওয়াইফ নাই এবং সে কাজীর যে একটা ফর্ম থাকে রেজিস্ট্রি যে ইয়েটা কাবিননামা যেটা থাকে সেখানে ক্লিয়ারলি লিখছে তার ওয়াইফ নাই এবং সে ওখানে নাইয়ের পরে আবার সিগনেচার করছে যে হ্যাঁ তার ওয়াইফ নাই। তো যাই হোক এটা হয়তো শাওনরা জানে কিনা আমি জানি না। আমি সত্যি বলছি আমি জানতাম না। তো তারপর তার বাবাই যে প্রতারণা করে বা মিথ্যা কথা বলে বিয়েটা কিন্তু সে করছে। ভয়ভীতি দেখায় তাদেরকে হুমকি ওদেরকে লাগায় মানে ওই যে ডিবি হারুন তারপরে হচ্ছে নজরুল এদেরকে দিয়ে মানে আমাকে একটা ফোন-টোন দিয়ে একটা বিশৃঙ্খলা করে বিয়েটা। এরপরে যখন আমাকে হঠাৎ করে দেখি যে আমার বাসায় মানে
আমি 4 তারিখে যাই, পরের দিন 5 তারিখ ছিল 2024। আমার বাসায় আসছে শাওন, সিংজন, সেজতি এবং সিংজনের হাজবেন্ড, তারপরে ওদের সাথে 2 জন লোক, এই সবাই আমার বাসায় আসছে। এসে আমার বাসায় এসে ভাঙচুর করে, আমাকে মারে, এমনভাবে মারে যে আমার নাক দিয়ে ব্লিডিং হয়। আপনারা দেখছেন বিভিন্ন পত্রপত্রিকায় বা নিউজে দেখছেন যে আমার এখানে পুরো পায়ে এখানে ব্লাড জমে যায়। তো ভারী বোতা কিছু একটা শক্ত কিছু এখানে ছিল, তো ওটা দিয়ে সে মারে আমাকে। এটার একটাই কারণ, আমি কেন এটা করলাম, তার বাবাকে ডিভোর্স দিতাম। ডিভোর্স তো আমি অবশ্যই দিব, কিন্তু আপনার বাবা এটা করছে আমি বলাতে তার আরো বেশি ক্ষিপ্ত হয় আমার উপরে। পরবর্তীতে আমি আর আসলে সেন্স রাখতে পারি না, যাই হোক ওরা চলে গেছে বাসা থেকে। যাওয়ার পরে আমাকে এভাবে মারার পরে ওরা চিন্তা করছে যে আসলে এটা কিভাবে তারা মিউচুয়াল করবে, এই কারণে হয়তো বা তারা এডিসি নাজমুলের সাহায্য নেয় বা মনিরুল ইসলাম, তারপরে হচ্ছে সাবেক আইজিপি, ওনাদের সাহায্য নেয়। তো তখন ওর বাবাকে করলো কি, ওরা হচ্ছে একটা রিহ্যাবে নিয়ে গেল, ওই যে উত্তর আইকন কেয়ারে, ওইখানে নিয়ে গেল। এবং ওই দিন ছিল রোজার দিন, 1 এপ্রিল 2024। তো সেদিন আমাকে আলী ফোন করছে, ফোন করে বলতেছে যে আমি আমার মেয়েরা আমাকে এখানে আটকায় রাখছে। তো আমার তখন তো আইফোনে আমি ভিডিও করতে পারতেছি না, আরেকটা ফোন দিয়ে আমি ভিডিও করি এবং তার কথা আমি রেকর্ড করি, যেহেতু তাকে আটকায় রাখছে। কারণ আমি তো আইনের কাছে গেলে আইনও আমাকে বলবে যে আপনার প্রমাণ কি। তো পরবর্তীতে আমি ওইখানে যাওয়ার পরে সুন্দর ওদের সাথে কথা হলো। এখানে যে ফুটেজ আছে, সিসি ফুটেজ আছে, ওই ফুটেজ দেখে আমি শাওন আমাকে করে যে এবার তাহলে ওকে আটকাতে হবে, কারণ আমার বাবা তো অলরেডি ভিডিও কল জানান দিয়ে দিছে। তো তারপরে আমাকে ওখান থেকে 1 তারিখে তার বাবাকে আটকানোর পরে 2-3 তারিখে আমার কাছে ডিবি থেকে ফোন আসে। 3 তারিখে আমার কাছে ডিবি থেকে ফোন আসে যে আপনি কি নিশি ইসলাম বলছেন? হ্যাঁ বলছি, আপনাকে একটু ডিবিতে আসতে হবে। আমি বললাম যে আমার অপরাধ। বলছেন না, আপনার অপরাধ না, আপনার সাথে একটু আমাদের স্যার সাবেক এডিসি, উনি হচ্ছে বর্তমানে ইয়েতে আছে, সিটিটিসিতে আছে, উনি আপনার সাথে কথা বলবে। আমি বললাম যে আমার কি বিষয়ে কথা বলবে? তো উনি বললো যে উনি খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ, আপনি আসেন। ওনার নাম ছিল এসআই শাহজালাল, ওনার নাম্বারটা আমরা নোট করেছি মামলায়। তো বললো যে আপনি আসেন, উনি খুবই ভালো এবং ভদ্র মানুষ, কোনো সমস্যা নেই। আমি বললাম যে ঠিক আছে, আমি যাবো, আমি অসুস্থ, আমি 2-1 দিন পরে যাবো, রোজার দিন, রোজা আছে। তো বললো যে ঠিক আছে। ঠিক 3 তারিখের পরের দিনই 4 তারিখে উনি আমাকে ফোন দিয়ে বলছে যদি আপনি না আসেন তাহলে আপনাকে তুলে নিয়ে আসবো। এই ডিবির কলই কিন্তু, কারণ গভর্নমেন্ট চাইলে এটাকে তারা আবার রেকর্ড দিয়ে করতে পারে। কারণ আমার ফোনগুলি তো বাড্ডা থেকে নিয়ে নিছিল, নেওয়ার পর তো ওগুলো আমি রাখতে পারিনি, সব নাই আমার কাছে, কিছু জিনিস আছে আমার কাছে। তো পরবর্তীতে এই গেল হচ্ছে 4 তারিখের কথা, 4 এপ্রিল 2024 আমাকে নিয়ে ডিবিতে ডাকলো। আমি গেলাম, যাওয়ার পর আমাকে ওখানে আটকায় দেওয়ার পরে তারা হচ্ছে আমাকে প্রচুর মানে মানসিক টর্চার করে। একটা পর্যায়ে নাজমুল হচ্ছে শাওনদের হাতে আমাকে ছেড়ে দিল, এবং ওরা 3 বোন, মানে একটা শেয়াল যদি একটা মুরগি পায় আসলে কি করে, একটা দল শেয়াল যদি একটা মুরগি পায় ছিঁড়ে খাওয়ার মতো অবস্থা। তো ওরা 3 বোন, ওর হাজবেন্ড এবং ওর সাথে লোকজন ছিল, ওরা আমার সাথে সেরকম আচরণ করছে, মারছে। এবং একটা পর্যায়ে নাজমুল বলতেছে আসলে ওনাকে মেরে লাভ নাই, আমরা ওনাকে মামলা দিয়ে দিই, সেটাই ভালো। তো পরবর্তীতে আমাকে আসলে মামলা দিয়ে দেয়। এইভাবেই আমার মামলাটা হয় 24 সালে এপ্রিল মাসে। মামলাটা দেওয়ার পরে সুন্দর করে ওরা আমার এখানে বাড্ডা থানায় আমাকে রাত্রে সোপর্দ করে। আমি কিন্তু যাই বেলা 12টা 20 থেকে সন্ধ্যা পর্যন্ত বসায় রাখে, এবং তারা নাজমুল নিজের মুখে বলছে যে আমি হচ্ছে ছাত্রলীগ থেকে আসছি, এটা আমার আদালত, ডিবি অফিস নাকি তার আদালত, বলতেছে এটা আমার আদালত, এখানে আমি যা বলবো সেটাই হবে, খুব জোরের সাথে। এবং সে খুব মানে রাফ বিহেভ করে সেগুলো বলছে, এবং সে ছাত্রলীগের, সে খুব মানে ঢলাও পিটাও করে বলছে আমি যেটা বলবো সেটাই হবে। মেনে নিলাম, আমাকে বাড্ডায় দিয়ে দিছে। তার রোজা ছিল না, সবাই ওরা 3 জন এই রুমে, ওই রুমে 3, মানে 6 জন 7 জন লোক ছিল, একজন রোজা ছিল না, সবাই কফি খাচ্ছিল। তো ওই অবস্থায় আমি রোজা ছিলাম, তার আমার গায়ে হাত দিছে। তারপর আমাকে বাড্ডা থানায় দেয় রাত 9টা 40-এর সময়। ওসি সাহেব যখন শুনলো, সবকিছু জানলো, এবং ডিবির গাড়িতে করে আমাদেরকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে সুন্দর মতো করে আমাকে ওসি সাহেব বলছেন যে আচ্ছা আপনি যে মামলাটা দিবেন, আপনার বাবা তো এখানে ভিকটিম, যতদূর আপনাদের কথা শুনে মনে হচ্ছে উনি যদি প্রতারণা করে থাকে, আপনার বাবা কোথায়? আমি বললাম স্যার ওনার বাবাকে আটকে রাখছে, এই প্রমাণ আমার কাছে আছে, আপনি দেখেন। তখন ওই প্রমাণটা তারা কিন্তু ঠিকই নিল, কিন্তু সাইফুল ছিল, তারপরে শাহ আলম ছিল, সাইফুল ইসলাম ভুইয়া ছিল আমাদের মামলার মেইন আয়ু,
কিন্তু পরবর্তীতে শাহ আলম খলিফা উনি অ্যাড হওয়ার পরে ওনারা বেশ কিছু জিনিসপত্র ওখান থেকে সরায় দেয়। যতটুকু প্রয়োজন ছিল হয়তো অতটুকুই ওসি সাহেবকে দেখাইছে, কিন্তু ওসি সাহেব অনর ওনার জায়গাতে যে না, এই মামলা আমি নিব না। ওনার কাছে নাজমুল ফোন দিল 6 বার। আপনারা গভর্নমেন্ট চাইলে এটা দেখতে পারে যে হ্যাঁ ওই সময় ফোন গেছিল কিনা। নাজমুল ফোন দিছে 6 বার। সাবেক ইয়ে ছিল, যিনি আইজিপি ছিল, সে ফোন দেয়। মনিরুল ইসলাম ফোন দেয়। তারপরে ডিবি হারুন ফোন দেয়। দিয়ে তারা সবাই মিলে আসলে তাকে এত পরিমাণ ফোর্স করে, ওসি সাহেব কিন্তু একটা পর্যায়ে বাধ্য হয়। আমি ওসি সাহেবকে একটা প্রশ্ন করছি যে স্যার আমি প্রতারণা করছি, মেনে নিলাম, ধরে নিলাম, কার সাথে প্রতারণা করছি? আপনার সাথে। তাহলে আপনি আমাকে বলেন যে আমি প্রতারণা করছি। আপনিই তো নাই, তাহলে মামলাটা কে দিবে? আসলে আপনি নিজের মুখে বলেন আমি আপনার সাথে প্রতারণা করছি। যদি করি আপনি আমাকে যে শাস্তি দিবেন মাথা পেতে নিব। যদি প্রতারণা না করি আপনি আমাকে কেন শাস্তি দিবেন বলেন। এটা বলার পরে ওসি সাহেব বলছে হ্যাঁ আপনার কোশ্চেন ঠিক আছে। এখন নেয় না মামলা। তখন ওসি সাহেবের উপর অনেক চাপ হয় এবং আমি ছিলাম সেখানে। তারপরে একটা পর্যায়ে উনি রাতটা 2:30 বাজে, সেই রাত 9:40 থেকে রাত 2:30 বাজে পর্যন্ত বসায় রেখে লাস্টে গিয়ে মামলাটা উনি নিতে বাধ্য হয়েছে। আমি নিজের চোখে দেখছি উনি বাধ্য হয়েছে। তো উনার আসলে কিছু করার ছিল না। পরবর্তীতে উনি বললো ঠিক আছে আপা, আল্লাহ তো একজন আছেন। উনি শুধু এতটুকু কথা বলল, আল্লাহ তো একজন আছেন। তারপরে এই আমাকে তো জেলখানায় দিয়ে দিল এবং 18 তারিখে, ওই এপ্রিল মাসেরই 18 তারিখে রিমান্ড ডাকে। রিমান্ড শুনানির জন্য তারা বলে, রিমান্ড ডাকে। ডাকার পরে রিমান্ডে নেয়। রিমান্ডে নিয়েও তারা ইলেকট্রিক শক টক এটা সেটা অনেক কিছু করছে। সাইফুল ইসলাম এবং শাহ আলম এরা এগুলো করছে। শাহ আলম ভাই বেশি মানে খুব মানে আমি আপনাকে কি বলবো, মানে ইনি এত পরিমাণ যে হাত চলে তার যা বলার বাইরে। এবং তার দুইজনই বলছে আমরা ছাত্রলীগ থেকে আসছি। তারা প্রত্যেকে এখন আওয়ামী লীগ থেকে বের হওয়ার জন্য বিএনপির একটা সনদ ব্যবহার করতেছে। আসলে আমি দেশবাসীর কাছে জানতে চাই, আমি তো কোনো ইয়ে করি না, আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, কোনো দল না। আমার তো প্রয়োজন হয় না যে এটা আমার সার্টিফিকেট, আমি জামাত করি বা আমি বিএনপি করি বা আমি আওয়ামী লীগ করি। আপনার কেন প্রয়োজন হচ্ছে এখন দেখানো যে দেখেন এটা আমি বিএনপি করি? কি দরকার বলেন আমাকে? সেই প্রশ্নের মতো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, ব্যাপারটা এরকম। তো ওনারা প্রত্যেকেই এখন সার্টিফিকেট নিয়ে আসলে সবাইকে দেখাচ্ছে যে দেখেন দেখেন আমরা বিএনপি করি। তো কি প্রয়োজন? তো ওই সময় সেই প্রভাবটা খাটায় আমাকে এইভাবে তারা টর্চার করে। টর্চার করার পরে এখন লাস্টে গিয়ে ওনার রুমটাও ছিল দেখা যায় আফতাবনগর গেট থেকে আমাকে ধরে, এগুলো মামলায় লেখে। যাই হোক, এই মিথ্যা কথাগুলিও তারা লেখে। এখন বলতেছে চাপে পড়ে, ঠিক আছে আমরা মেনে নিলাম চাপে পড়ে। চাপটা দিছে কে? চাপটা কে দিল আপনাকে? শাওন, যেটা আমার সামনেই ছিল, শাওন, সিংজন, সেজতি, এরা এই চাপটা দিছে। কাদের মাধ্যমে দিছে? এডিসি নাজমুল। আপনি অপকর্মের আপনার শেষ নেই। যেটা আপনি করছেন খুবই খারাপ করছেন, কারণ মা বোন প্রত্যেকের ঘরেই আছে। আপনার বিবেচনা করা উচিত ছিল যে আসলে কি হচ্ছে বিষয়টা, সেটা না করে আপনি আইনের অপব্যবহার করছেন। যাই হোক, তো পরবর্তীতে আমরা ওখান থেকে ইয়েতে আমার আবার পুলিশ হেফাজতে দিয়ে দিল, আমাদেরকে কারাগারে দিয়ে দিল, আমাকে কারাগারে দিয়ে দিল। কারাগারে দেওয়ার পরে আমার জামিন হয়। 9 বার জামিন শুনানি করছি, কোনোভাবেই জামিন হচ্ছিল না, কোনোভাবেই না। আমার মানে সবকিছু বেইলেবল, বাট আমার জামিন হচ্ছে না। প্রতারণা মামলা, কিন্তু আমার জামিন হচ্ছে না। তো তার বাবাকেও তারা অ্যাপিয়ার করে না। একটা পর্যায়ে অ্যাপিয়ার করছে 1 মাস পরে। কোর্ট বারবার বলতেছে আপনার বাবাকে নিয়ে আসেন, বাবাকে নিয়ে আসেন। তারা এজাহারে উল্লেখ করছে যে আমার বাবা একজন মানসিক রোগী, দীর্ঘদিন যাবৎ তার মানসিক রোগের চিকিৎসা চলছে। আচ্ছা, আপনারাই বলেন, আমাদের সিনিয়র পার্সন এখানে আছেন, স্যার আছেন, নজরুল স্যার আছেন, স্যার বলবে একজন মানসিক রোগী কি কখনো 164 দিতে পারে? এটা কোনোভাবেই সম্ভব না। যেটা ম্যাজিস্ট্রেট কর্তৃক যে ইয়েটা সেটা দিতে পারে না, কিন্তু সে দিয়েছে। তার মেয়েরা বলছে আমার বাবা অসুস্থ, কিন্তু আদালত তার সাক্ষ্য গ্রহণ করছে। এই মতো অবস্থায় আমার জামিনটা এভাবে আটকায়। আসলে সেখানেও আইনের অপব্যবহার হয়েছে। তারা এইভাবে করে করে আমাকে আসলে জামিন পেতে দেয়নি। আমার মৌলিক অধিকার থেকে আমাকে বঞ্চিত রাখছে। আমাকে কথা বলতে দেয়নি, আমার সন্তানের সাথে আমাকে কথা বলতে দেয়নি, আমার বাড়ির লোকের সাথে কথা বলতে দেয়নি। এভাবে করে আমাদেরকে আটকাইছে। পরবর্তীতে এই যে আল্লাহর রহমতে বের হয়েছি, 61 দিন পরে আমি জামিন পাই। জামিন পাওয়ার পরে বের হই। বের হওয়ার পরে আমি একটা না হাজিরা দিচ্ছি এই কয় মাস। তাদের সাথে আমার কোনো কমিউনিকেশন নাই, কোনো কথা নাই, কারোর সাথে কোনো কিছু নাই। আর এই জানুয়ারি মাসের, চলতি বছর জানুয়ারি মাসের ওই দিন ছিল 11 তারিখ, আমাকে একটা হুমকি দেয়, একজন 7 টুকরা করে ফেলার কথা বলে।
ওইটা শুনে আমি একটু আসলে আতঙ্কিত হই এবং বাড্ডা থানায় গিয়ে আমি একটা জিডি করি। জিডি করার পরে সেখানে আমি উল্লেখ করি যে আমাকে এরকম ভয়ভীতি দিচ্ছে, কিন্তু সেটা ছিল অজ্ঞাতনামা। ঠিক ফেব্রুয়ারি মাসে যখন শাওনদের বাসায় গেলাম, যখন তার বাবার খোঁজে গেলাম যে হ্যাঁ সে আছে, জানি ফেব্রুয়ারি মাসের 7 তারিখ ছিল সেটা। তো সেখানে সিংজন বলতেছে আমার বোনের মামলা হয়ে গেছে, আপনার এই মামুলি মামলা নিয়ে কথা বলতে পারবো না, আমার বোনের মামলা হয়ে গেছে। তখন তো রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, সবাই জানে এটা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখছে রাষ্ট্রদ্রোহী মামলা শাওনের নামে হয়েছে। তো সেই সময় তার বোন বলতেছে যে আমার বোনের নামে মামলা হয়ে গেছে, 3টায় কোর্টে তুলবে। এবং সে কিছুক্ষণ পরে তার মায়ের সাথে বোনের সাথে কমিউনিকেশন করতেছে, বলতেছে যে এখানে কত টাকার বিষয়, আমার আম্মা টাকা পাঠায় দিচ্ছে। হ্যাঁ, টাকা লিয়াজু হওয়ার পরে এটা কিন্তু 12টা 20-এর কথা, ঠিক 7টা বাজে শাওন কিন্তু বাসায় চলে আসলো। আচ্ছা, তারপরে আমরা আসলাম আবার ফের হচ্ছে গুলশানে, ওই বাসে যে যাই 7 তারিখ ছিল এটা, আমাদেরকে সময় নিল। গুলশান থানার তদন্ত ওসি ছিল, গুলশান থানার 7-8 জন কনস্টেবল ছিল, তাদের সামনে সিংজন আমাদের থেকে সময় নিল যে আমাদেরকে কয়েকটা দিন সময় দেন। আমরা সুন্দর মতো সময় দিলাম, একটা যেন ঝামেলা না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বা ওদেরকে যেন মানুষকে হেয় না করে, খারাপ না করে। আমি কিন্তু তাদের সাথে সমঝোতা করতে চেয়েছিলাম। পরবর্তীতে তারা কি করলো, ঠিক পরের সপ্তাহে মানে 13 তারিখে, ফেব্রুয়ারি মাসের 13 তারিখে, হ্যাঁ 13 তারিখে আমার হচ্ছে জামিন শুনানি হাজিরার ডেট ছিল। ঠিক 12 তারিখে সে একটা মিথ্যা জিডি বানায় নিয়ে, আমার নামে জিডি বানায় নিয়ে সে কোর্টে গিয়ে আমার ভেটো দিছে জামিনে। তার মানে সে তখনও আবার প্রতারণা করছে। তার উকিল সাহেব আমাকে ফোন দিছে, ওনার নাম হচ্ছে মাহবুব আলম বা মাহবুব। তো উনি আমাকে ফোন দেয়, দিয়ে বললো আমরা একটা সমঝোতা করতে চাই। ঠিক আছে বসেন। একবার কিন্তু সিংজন করলো, মিথ্যা বললো। আবার ফের আমাকে সময় নিল, নিয়ে বললো এই মাসে 27 তারিখে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে, চলতি বছর। ঠিক আছে বসেন। বসলাম। বসে প্রথমে আলী আমাকে না চেনার ভান করলো, সে অস্বীকার করলো। পরবর্তী যখন আমি এজাহার ধরে ধরে কিছু প্রশ্ন করলাম, তখন আলী বললো যে হ্যাঁ, আমি ফোন কেন করছিলেন আমাকে, বললো যে বাঁচার জন্য। আসলে কার থেকে বাঁচার জন্য, এটাও আমার কোশ্চেন। এরপরে আসলো হচ্ছে তার লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে ওদের উকিল বললো যে আচ্ছা আমরা এইসবে যাব না, পুরোনো আলাপে আমরা সমঝোতা চাই। সমঝোতা আসেন, কি সমঝোতা? তখন সে বললো যে আমরা মীমাংসা করব, কিভাবে করব, আমরা, আপনি কি কি চান আমাকে বলেন। আমি কিছু চাই না। আলী আপনি কি সংসার করতে চান? আলী বলছে যে না, সেটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, যদি না হয় তাহলে আপনি এখন ক্লিয়ার করেন আমাকে কিভাবে এখান থেকে রিলিফ দিবেন। উনি বলল যে আমরা রিলিফ দিব, আপনি আপনার কাবিনের টাকাটা আর হচ্ছে ওই আমি দাবি করছি যে বা যারা আমার নামে মিথ্যা মামলা করছে তাদের নামে আমি 2 কোটি টাকার একটা জরিমানা বাবদ আমি বলছি, আর আমার থাকার ব্যবস্থা করতে বলছি, আর এই 1 বছরের ভরণ পোষণ দেয়নি সেটা আমি ক্লিয়ার করতে বলছি। এই হচ্ছে আমার কথা ছিল। সুন্দর মতো কিন্তু আমরা একটা সেটআপে চলে যাচ্ছিলাম, যে আমার কোনো ঝই ঝামেলা ছিল না। ঠিক ওই সময়ই তার বোনের ছেলে, নাম হচ্ছে মিল্টন, মোখলেসুর রহমান মিল্টন, সে বলতেছে আমাদের এখানে সব রকম অ্যারেঞ্জমেন্ট করা আছে, আমাকে মারার জন্য নাকি তাদের সব ব্যবস্থা করা আছে। এটা আপনারা সবাই দেখেছেন, বাংলাদেশের সবাই দেখেছে ওই সময়। এই মতো অবস্থায় আমার তো আর কিছু করার ছিল না। লাস্টে গিয়ে আমি না পারতে, জীবনের ভয়ে, নিজে বাঁচার জন্য বা আমার সন্তান যেন মাহারা না হয়, আমি সেই কারণে আমি আসলে মামলাটা করি। আমি একটা সুস্পষ্ট এবং সুষ্ঠু তদন্তের জন্য এই মামলাটা করি, যে অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষ এখন জানুক যে না তারা কি করছে। না ঠিক আছে, জি আমরা মামলার অপেক্ষায় থাকি কি হয়। তো মামলার বিষয়ে জানতে হলে আমাদের শ্রদ্ধেয় আইনজীবীর কাছে যেতে হবে। পিন্টু ভাই, আমরা শুনি যে আসলে কি এই মামলা কোন দিকে যাচ্ছে, কি এখন পরিস্থিতি কি, এটার ভবিষ্যৎ কি হতে পারে। ইলিয়াস ভাই, আসলে একজন অসহায় নারীর অসহায়ত্বের কথা আপনারা শুনেছেন, কতটুকু নির্যাতিত হলে উনি আদালতে এসেছেন। এবং উনি এই মামলা, আমরা 13টা সেকশনে আমরা মামলাটা করেছিলাম, ফেনাল কোডের 13টা সেকশনে আমরা মামলাটা করেছিলাম, এবং প্রত্যেকটা সেকশনের এগেইনস্টে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এবং বিজ্ঞ আদালতে আমরা সকল এভিডেন্সগুলো দেওয়ার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েছেন, এবং এই মামলায় নিশি ইসলাম যে কথাগুলো বলেছেন এখন, এই প্রত্যেকটা কথা ওনার আর্জির মধ্যে উল্লেখ ছিল। সেই হিসাবে যখন আমরা আদালতে এভিডেন্সগুলো দিয়েছি, এভিডেন্স দেওয়ার পরে বিজ্ঞ আদালত আমাদের
পেনাল কোডের আমরা যতগুলো সেকশন দিয়েছি একটা সেকশন উনি অমিট করেন নাই, প্রত্যেকটা সেকশনকে উনি আমলে নিয়েছেন এবং ওই সেকশনগুলোর আলোকে উনি 12 জনকে যে আসামি করেছি 12 জনের বিরুদ্ধেই উনি সমন ইস্যু করেছেন। বিজ্ঞ আদালত থেকে সমন ইস্যু করার পর প্রত্যেকের ঠিকানায় সমন প্রেরণ করা হয়েছে। সমন প্রেরণ করার পরে সমন পেয়ে 2 জন আসামি, সাইফুল ইসলাম ভূঁইয়া উনি হলেন ইন্সপেক্টর নিরস্ত্র এবং আসামি শাহ আলম